হাজার বছর পুরনো এক নদী, যেটা কোনো এক কারণে শুকিয়ে গিয়ে মরুভূমিতে পরিণত হয়ে যায়, যেখানকার আশেপাশে কোনো কিছুই ছিল না। দূর দূরান্ত পর্যন্ত যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত এই মরুভূমিই দেখা যায়। এই মরুভূমির আশেপাশে কোথাও কোনো পানি ছিল না। সবসময় এখানে ছিল উত্তপ্ত রোদ, এমনকি আশেপাশে বিষাক্ত পোকামাকড় তো আছেই। তাই কেউ এই মরুভূমিতে একবার ফেসে গেলে তার এখান থেকে বেঁচে ফেরার মতো কোনো রাস্তাই ছিল না। এমনই এক ভয়ানক মরুভূমির মাঝখানে অবস্থিত ছিল ভয়ানক এক জেল, যেখানে বন্দী হয়ে আছে শত শত কয়েদিরা, যাদের জীবন যেন কাটছিল এক নরকের মাঝে। কারণ তাদেরকে প্রতিদিন উত্তপ্ত রোদের মধ্যে এই মরুভূমির মাঝখানে গর্ত তৈরি করতে হতো। এমনকি তাদেরকে ঠিকমতো খাবার পর্যন্ত খেতে দেয়া হতো না। যদিও তাদেরকে এখানে বন্দী করে রাখা হয় না, কিন্তু তারপরও তারা কোনোভাবেই চাইলে এখান থেকে পালাতে পারবে না। তবে কেন তাদের সঙ্গে এমন করা হয়? কেনই বা প্রতিনিয়ত তাদেরকে এখানে গর্ত খোঁড়ানো হয়? কি এমন রহস্য লুকিয়ে আছে এই জেলখানাতে? সেটাই আমরা দেখব আজকের এই মুভিটির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক অদ্ভুত এক রহস্যময় জেলখানার গল্প থেকে। তো গল্পটি শুরু হয় মরুভূমির মতো একটি জায়গা দেখিয়ে, যেখানে প্রচণ্ড গরম এবং রোদের কারণে মাটি ফেটে চৌচির হয়ে গিয়েছে। আর এই তীব্র গরমে এখানে কয়েকজন ছেলে মিলে কাজ করছিল। তারা মূলত সেখানে মাটি খননের কাজ করছিল। তবে এমন সময় সেখানে বিষাক্ত একটি সাপ চলে আসে, যেটাকে সেখানে থাকা একটি ছেলে দেখতে পায়। আর এই ছেলেটি তার জীবন নিয়ে অনেক বেশি বিরক্ত ছিল। সে তার জীবনে এতটাই কষ্ট পেয়েছে যে তার এখন বাঁচার আর কোনো ইচ্ছেই ছিল না। তাই সাপটিকে দেখতে পেয়ে সে সাপটির দিকে তার পা বাড়িয়ে দেয়, যাতে করে সাপের কামড়ে তার মৃত্যু ঘটে। আর এমন সময় সত্যি সত্যি সাপটি তাকে কামড় দেয়, ফলে বিষক্রিয়ায় সঙ্গে সঙ্গে ছেলেটি মারা যায়। অন্যদিকে আমরা স্ট্যানলি নামক একটি ছেলেকে দেখতে পাই। স্ট্যানলি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কোনো এক জায়গার উদ্দেশ্যে যাচ্ছিল, কিন্তু ঠিক এমন সময় তার উপর একজোড়া জুতো এসে পড়ে। ফলে স্ট্যানলি রাস্তাতে পড়ে যায়। স্ট্যানলির বাবা আবার একটি বিষয়ের উপর রিসার্চ করছিল। সে আসলে জুতোর মধ্যে থাকা দুর্গন্ধ দূর করার জন্য স্পেশাল একটি জিনিস আবিষ্কার করার চেষ্টা করছিল। তাই স্ট্যানলি তখন সেই জুতো দুটোকে তার বাবার জন্য নিয়ে যাচ্ছিল। কিন্তু মাঝ রাস্তাতে হঠাৎ করে সেখানে পুলিশের গাড়ি চলে আসে। আর পুলিশেরা তখন স্ট্যানলিকে চারিপাশ থেকে ঘিরে ফেলে। কারণ স্ট্যানলি যে জুতোগুলো কুড়িয়ে পেয়েছিল, সেই জুতোগুলো আসলে বিখ্যাত একজন বেসবল প্লেয়ারের ছিল, যেটা কিনা একটি চ্যারিটি ম্যাচ চলাকালীন সময়ে চুরি হয়ে গিয়েছিল। তাই পুলিশেরা ভাবছিল যে স্ট্যানলি হয়তো জুতোগুলো চুরি করেছে। তাই তারা সঙ্গে সঙ্গে স্ট্যানলিকে অ্যারেস্ট করে ফেলে এবং স্ট্যানলির সঙ্গে সোজা তাদের বাড়িতে চলে আসে, যেখানে স্ট্যানলির বাবা তার রিসার্চের কাজগুলো করে থাকে। তাই তাদের পুরো বাড়িতে রিসার্চের বিভিন্ন জিনিসপত্র ছিল। আর পুলিশেরা যখন এই সমস্ত জিনিস দেখতে পায়, তখন তাদের সন্দেহ আরও অনেক বেড়ে যায়। তারা ভাবে যে স্ট্যানলি এবং তার বাবা হয়তো কোনো অবৈধ কাজের সঙ্গে জড়িত। তাছাড়া স্ট্যানলিদের বাড়িতে আরও অনেকগুলো জুতো রয়েছে। সেই সাথে স্ট্যানলির রুমের মধ্যে অনেকগুলো বাস্কেটবল প্লেয়ারের ছবি ছিল। এখন এই সমস্ত প্রমাণের উপর ভিত্তি করে স্ট্যানলিকে সোজা কোর্টে নিয়ে যাওয়া হয়। আর কোর্টে যখন সমস্ত বিষয়ের সাক্ষী দেয়া হয়, তখন স্ট্যানলি এখানে দোষী প্রমাণিত হয়ে যায়। এরপর কোর্টের জজ এখানে স্ট্যানলির বয়স বিবেচনা করে তার সামনে দুটো অপশন রাখে। একটি হলো হয় স্ট্যানলিকে জেলে যেতে হবে, না হয় গ্রিন লেকে 18 মাস পর্যন্ত সাজা কাটাতে হবে, যেখানে কয়েদিদের জন্য একটি ক্যাম্প রয়েছে। আর সেখানে মূলত জেলের মতো কয়েদিদেরকে বন্দী থাকতে হয় না। তারা নিজেদের মতো করে আশেপাশের সমস্ত জায়গাতে ঘুরে বেড়াতে পারে। এসব শুনে স্ট্যানলি গ্রিন লেকের অপশনটিকে চুজ করে। তাই স্ট্যানলিকে একাই তখন একটি বাসে করে গ্রিন লেকের একটি মরুভূমির উপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। স্ট্যানলির এতে অনেকটা ভয় লাগছিল, কারণ সে তার পরিবার ছেড়ে এত দূরেই প্রথমবার এসেছে। আর তার কাছে এই জায়গাটিকে অনেকটাই অদ্ভুত লাগছিল। তার কাছে মনে হচ্ছিল যে তার পরিবারের উপরে থাকা কোনো অভিশাপের কারণে আজকে নির্দোষ হওয়া সত্ত্বেও তার সঙ্গে এমন হচ্ছে। স্ট্যানলি দেখতে পায় যে এখানকার পুরো মরুভূমির মধ্যে শত শত গর্ত রয়েছে। সে বুঝতে পারছিল না যে এগুলো কিসের গর্ত। এমন সময় সে সেখানে একজন ব্যক্তিকেও দেখতে পায়, যে কিনা একটি ঘোড়া নিয়ে সেই মরুভূমির মাঝখানে দাঁড়িয়েছিল। তবে কিছুক্ষণ পরে সেই ব্যক্তিটি গায়েব হয়ে যায়। স্ট্যানলি বুঝতে পারে যে এটা তার একটি কল্পনা ছিল। তো এভাবেই প্রায় বেশ কয়েক ঘন্টা জার্নির পর তারা ছোট্ট একটি ক্যাম্পে এসে পৌঁছয়, যেটা কিনা মূলত একটি জেলখানা ছিল। আর এখানে স্ট্যানলির মতো আরও অনেক কয়েদি রয়েছে। তো এখানে আসার পর স্ট্যানলির সঙ্গে মিস্টার সান নামক একজন ব্যক্তির দেখা হয়, যে কিনা এই জেলের ওয়ার্ডেনের লোক ছিল। অর্থাৎ এই ব্যক্তি ওয়ার্ডেনের কথা মতোই চলত। তো মিস্টার সান এখানে স্ট্যানলির নাম শুনে অনেক হাসে, কারণ তার কাছে স্ট্যানলির নামটিকে অনেক ফানি লাগছিল। স্ট্যানলি তখন তাকে বলে
যে তার নামটি তার পূর্বপুরুষেরা অনেক শখ করে রেখেছিল, তাই তার কাছে তো তার এই নামটি অনেক পছন্দ। তবে মিস্টার সানের স্ট্যানলির কোনো কথাতেই কোনো ইন্টারেস্ট ছিল না, তাই সে স্ট্যানলিকে তার সঙ্গে করে নিয়ে পুরো জেলটিকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল এবং তাকে সে এখানকার নিয়মকানুনগুলো শিখিয়ে দিচ্ছিল। মিস্টার সান এখানে স্ট্যানলিকে বলে যে জেলখানাটি পৃথিবীর অন্যান্য জেলের তুলনায় একদম আলাদা, কারণ এখানে সময় দেখার জন্য কোনো ঘড়ি ছিল না, এমনকি তারিখ দেখার মতো ক্যালেন্ডারও নেই। তাই কেউ বুঝতেই পারে না যে এখানে তাদের কাটানোর কতদিন সময় পার হয়েছে। তাছাড়া এখানকার দূর দূরান্ত পর্যন্ত কোনো কিছুই ছিল না, হাজার হাজার মাইল দূরে গেলেও আশেপাশের কোথাও কিছু পাওয়া যাবে না। আর এই জায়গাটি এমন একটি জায়গাতে অবস্থিত যেটা সম্পর্কে কারো কোনো ধারণাই নেই, তাই এখানে কয়েদিদেরকে বন্দি করে রাখা হয় না, বরং তারা চাইলে এখানকার যেখানে খুশি সেখানেই যেতে পারে, কারণ এখানকার কয়েদিরা চাইলেও কখনো এই জায়গা থেকে বের হতেই পারবে না। আর এই কারণে এখানে কোনো ধরনের দেয়াল বা বন্দি জায়গা না থাকা সত্ত্বেও কোনো কয়েদি এখান থেকে বের হওয়ার সাহস করে না। এরপর মিস্টার সান স্ট্যানলিকে 2 জোড়া কাপড় দেয় এবং 1 জোড়া জুতো দিয়ে দেয়, সেই সাথে তাকে একটি কোদালও দিয়ে দেয়া হয়। এরপর মিস্টার সান স্ট্যানলিকে বলে যে আজ থেকে তাকে প্রতিদিনই মরুভূমির মাঝখানে গর্ত করতে হবে, আর গর্তটি প্রায় 5 ফিটের মতো গভীর হতে হবে, আর গর্তের গভীরতা মাপার জন্য সে তার কোদালটি ব্যবহার করতে পারে। তবে গর্তটি তৈরি করতে তার যত বেশি সময় লাগবে তত বেশি সময় ধরে তাকে সূর্যের তাপ এবং আলোর নিচে থাকতে হবে, যেটা অনেক যন্ত্রণাদায়ক একটি শাস্তি ছিল। আর গর্ত খোঁড়ার পাশাপাশি তাকে সাপ এবং বিভিন্ন বিষাক্ত প্রাণীর হাত থেকে বাঁচতে হবে, কারণ এখানকার প্রত্যেকটি জায়গাতেই বিভিন্ন ধরনের বিষাক্ত প্রাণীরা রয়েছে, যাদের একটিমাত্র কামড়ে মুহূর্তের মধ্যেই মৃত্যু হতে পারে। এসব কিছু জানতে পেরে স্ট্যানলি অনেকটাই ভয় পেয়ে যায়। এবার স্ট্যানলির কাছে এখানকার কাউন্সিলর আসে, যার নাম হচ্ছে ডক্টর পেন। ডক্টর পেনকে দেখে স্ট্যানলির অনেকটাই ভালো মানুষ মনে হচ্ছিল, তো সে তখন স্ট্যানলিকে তার সঙ্গে করে জেলখানার পেছনের দিকটাতে নিয়ে যায়। আর সে তাকে সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে বলে, নিশ্চয়ই এতক্ষণে তুমি এখানকার সমস্ত রুলস সম্পর্কে জানতে পেরেছ। তবে এখানকার প্রথম রুলস কি জানো? এই রুলসের ব্যাপারে প্রথমে কোনো কয়েদিই জানে না, তবে আমি তোমাকে জানিয়ে রাখছি। এখানকার প্রথম রুলস হচ্ছে ওয়ার্ডেনের বিরুদ্ধে কোনো কিছু না বলা, এবং ওয়ার্ডেন যা কিছু করে তা চুপচাপ সহ্য করা, তা না হলে এর পরিণতি অনেক ভয়ানক হতে পারে। এরপর ডক্টর পেন স্ট্যানলিকে অন্যান্য কয়েদিদের কাছে নিয়ে যায়। তারা সবাই মিলে স্ট্যানলিকে তার বিছানা দেখিয়ে দেয়। বিছানাটি অনেক বেশি নোংরা ছিল। স্ট্যানলি জানতে পারে যে এই বিছানার আগের কয়েদি নাকি অনেক অসুস্থ ছিল, তাই তার বিছানার এই অবস্থা হয়েছে। তবে কিছুদিন আগে সেই কয়েদি মারা গিয়েছে। ডক্টর পেন এখানে সমস্ত কয়েদিদেরকে তাদের আসল নাম ধরেই ডাকত, কিন্তু কয়েদিরা এখানে একে অপরকে অন্য নামে ডাকত, কারণ এখানে আসার পর প্রত্যেকেরই আলাদা আলাদা একটি নিকনেম হয়ে যায়। মজার ব্যাপার হচ্ছে যে এখানকার প্রায় প্রত্যেকটি কয়েদিরই বয়স 18 বছরের চাইতে কম ছিল। আর এখানকার সবচাইতে কম বয়সী ছেলে ছিল জিরো নামক একটি ছেলে। সে সবচাইতে ছোট ছিল বলে সবাই তার নাম জিরো রেখেছে। জিরো সব সময় মন খারাপ করে থাকত, এবং এখানে আসার পর থেকে সে এখন পর্যন্ত কারো সঙ্গেই কোনো কথা বলেনি। এবার স্ট্যানলি এখানে একটি ছেলেকে তার রিয়েল নাম ধরে ডাক দেয় এবং তার কাছে জানতে চায় যে এখানকার ক্যান্টিন কোথায়। তবে তাকে রিয়েল নাম ধরে ডাকায় ছেলেটি অনেক রেগে যায়। সে স্ট্যানলিকে এসে মারতে শুরু করে এবং তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর বলে যে আজকের পর থেকে কোনোদিন যেন সে তাকে তার আসল নাম ধরে না ডাকে, বরং এখানে তাকে তার পদবি অনুযায়ী যে নিকনেম দেয়া হয়েছে সেই নাম ধরেই যেন সে ডাকে। এখানে সে এবং তার সঙ্গীরা মিলে স্ট্যানলিকে নিয়ে অনেক হাসাহাসি করে। এরপর স্ট্যানলি ক্যান্টিনে চলে আসে খাওয়ার জন্য, যেখানে তাদেরকে পচা সবজি দিয়ে রান্না করা পাতলা খিচুড়ি খেতে দেয়া হয়। স্ট্যানলির এই ধরনের খাবারগুলো খেতে অনেক কষ্ট হচ্ছিল। তবে স্ট্যানলি যেখানে বসে খাবার খাচ্ছিল তখন সেখানে থাকা রে নামক একটি ছেলে তার ভাগ থেকে কিছু খাবার নিয়ে নেয় এবং বলে যে এখানে তো সবাইকে মেপে মেপে খাবার দেয়া হয়, কিন্তু আমার তো বেশি খাবারের প্রয়োজন, কারণ আজকে আমি সারাদিন অনেক কাজ করেছি, কিন্তু তুমি প্রথম এসেছো বলে তোমাকে তো কোনো কাজই করতে হয়নি। তবে স্ট্যানলি এখানে তাদের বিরুদ্ধে কোনো কথাই বলতে পারে না। তো এবার রে এবং সেখানে থাকা বাকি সবাই স্ট্যানলির কাছে জানতে চায় যে তাকে এই কারাগারে কেন আনা হয়েছে, সে কি অপরাধ করেছিল। স্ট্যানলি তখন বলে যে সে একজন বিখ্যাত বেসবল প্লেয়ারের জুতো চুরি করেছিল। এমন সময় আবার সেখানে জিরো নামক সেই বাচ্চা ছেলেটি ছিল। জিরো তখন এখানে প্রথমবারের মতো স্ট্যানলির সঙ্গে কথা বলে। সে স্ট্যানলির কাছে জানতে চায়, আচ্ছা তুমি যে জুতোগুলো চুরি করেছ সেখানে কি কোনো স্টার চিহ্ন ছিল? স্ট্যানলি বলে হ্যাঁ। এমন সময় স্ট্যানলির কোর্টের একটি বিষয় মনে পড়ে যায়। কোর্টে যখন সেই বেসবল প্লেয়ারের জবানবন্দি নেওয়া হচ্ছিল তখন সেই বেসবল প্লেয়ার বলছিল যে ছোটবেলা থেকেই তার মা বাবা কেউ ছিল না, তাই সে একটি অনাথ আশ্রমে বড় হয়েছিল, তাই অনাথ আশ্রমের প্রতি তার আলাদা রকমের ভালোবাসা রয়েছে।
এজন্য সে তার জুতো দুটোকে চ্যারিটি হিসেবে অনাথ আশ্রমে দান করে দিয়েছিল। আর এই বেসবল প্লেয়ার স্ট্যানলির পছন্দের একজন প্লেয়ার ছিল। তে স্ট্যানলির রুমে তারও ছবি ছিল, কিন্তু কোর্টে স্ট্যানলিকে উদ্দেশ্য করে বলা হয় যে স্ট্যানলি আসলে একজন ফেক ফ্যান, যে কিনা তার আইডলের জুতো চুরি করে নিয়েছে। যে বিষয়টি স্ট্যানলির কাছে অনেক খারাপ লেগেছিল। এবার সেদিন রাতের বেলা যখন স্ট্যানলি ঘুমোতে যায়, তখন স্ট্যানলির তার দাদার কথা মনে পড়ে যায়। তার দাদার এবং বাবার নামও স্ট্যানলি ছিল। তার দাদার নাম ছিল স্ট্যানলি 2, তার বাবার নাম ছিল স্ট্যানলি 3 এবং তার নাম হচ্ছে স্ট্যানলি 4। এভাবেই মূলত তাদের বংশে তাদের নামের ধারা চলছে। তো একদিন স্ট্যানলির দাদা তাদেরকে বলে যে তাদের বংশের উপর নাকি কিছু একটার অভিশাপ রয়েছে, তাই তাদের বংশের ছেলেরা কিছুই করতে পারে না। এমনকি স্ট্যানলির বাবাও তার ইনভেনশনে এই কারণেই সাকসেস হতে পারছে না। তার দাদা এখানে আরও বলে যে তাদের বংশে স্ট্যানলি ফার্স্টের ভাগ্যটা অনেক খারাপ ছিল। সে প্রথমে স্টক মার্কেট থেকে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করেছিল, কিন্তু তার এই সফলতার কিছুদিন পরেই তাকে একজন ফেমাস ক্রিমিনাল কেটের হাতে মরতে হয়েছিল। আর এই ক্রিমিনালের পুরো নাম ছিল কিসিং কেট। সে এমন এক ধরনের সাইকো ছিল যে কিনা কাউকে মেরে ফেলার পর তাকে কিস করত, আর তাদের প্রত্যেকের কপালে কিসের চিহ্ন থাকত। কিন্তু সেই ক্রিমিনাল স্ট্যানলি ফার্স্টকে কোনো রকমের কিস না করে তার সমস্ত টাকা পয়সা নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং তাকে মরুভূমিতেই ফেলে রেখে চলে যায়। এবার আমরা আবারও সেই জেলখানা দেখতে পাই, যেখানে অনেক সকালবেলা স্ট্যানলি এবং বাকি কয়েদিদেরকে ঘুম থেকে উঠিয়ে দেয়া হয়। তাদেরকে এমন সময় ওঠানো হয় যখন সূর্যও ভালো মতো ওঠে না। তারপর তাদেরকে বিশেষ ধরনের একটি রুটি খেতে দেয়া হয়, যেগুলো খেয়ে খুবই অল্প পরিমাণে পেট ভরে। এরপর তাদের সবাইকে নিজেদের পছন্দ মতো কোদাল চুজ করতে দেয়া হয়। তো সকলের মতো স্ট্যানলিও যখন তার পছন্দ মতো কোদাল নিয়ে আসে, তখন সেখানে রে নামক সেই ছেলেটি এসে স্ট্যানলির কাছ থেকে তার কোদালটি ছিনিয়ে নেয়, কারণ এই কোদালটি একটু ছোট এবং অনেক হালকা ছিল, তাই এটা দিয়ে কাজ করতে অনেকটাই সুবিধা হয়। এমন সময় আরেকজন কয়েদির কাছ থেকে স্ট্যানলি জানতে পারে যে এই কোদালটি নাকি প্রতিদিন রে নিয়ে যায়। সে কখনোই কাউকে এই কোদালটি ধরতে দেয় না। তো এবার স্ট্যানলি সহ সবার যখন কোদাল চুজ করা হয়ে যায়, তখন একটি গাড়িতে করে তাদেরকে একটি ফাঁকা জায়গাতে দিয়ে আসা হয়, যেখানে তাদেরকে গর্ত করতে হবে। মিস্টার সান এখানে স্ট্যানলিকে আবারও তার কাজগুলো বুঝিয়ে দেয় এবং সে তাকে বলে যায় যে গর্ত করতে করতে যদি সে কখনো কোনো ইন্টারেস্টিং জিনিস পেয়ে যায়, তাহলে যেন সে তাকে চুপচাপ এই বিষয়টি জানায়। আর যদি তার পাওয়া জিনিসটি মিস্টার সানের পছন্দ হয়ে যায়, তাহলে সেদিন সারাদিন তাকে কাজ থেকে ছুটি দেওয়া হবে। স্ট্যানলি তখন জানতে চায় যে তাহলে কি তাদেরকে এই সমস্ত জিনিস খোঁজার জন্যই গর্ত করতে দেয়া হয়। মিস্টার সান তখন তাকে বলে যে গর্ত তাদেরকে কোনো জিনিসের জন্য খোঁড়ানো হয় না, বরং তাদেরকে শাস্তি হিসেবে এই কাজগুলো করতে দেয়া হয়, যাতে করে শাস্তির কথা চিন্তা করে তারা নিজেদেরকে শুধরে নিতে পারে। তো এবার মিস্টার সান সেখান থেকে চলে যাওয়ার পর সমস্ত কয়েদিরা তাদের কাজে লেগে পড়ে। সবাই নিজ নিজ জায়গাতে গর্ত খুঁড়ছিল এবং গর্তের মাটিগুলোকে বাহিরে ফেলছিল। তবে স্ট্যানলি যেখানে গর্ত খুঁড়ছিল, তখন স্ট্যানলির পাশে যেই ছেলেটি গর্ত খুঁড়ছিল, তার গর্তের ধুলোগুলো স্ট্যানলির গর্তে এসে পড়ছিল। স্ট্যানলি তখন তাকে একটু দেখে শুনে কাজ করতে বলে, কিন্তু এতে করে সেই ছেলেটি এবং তার সঙ্গীরা মিলে স্ট্যানলির উপর হাসছিল এবং তাকে নিয়ে সেখানে মজা করছিল। এবার এখানেই কাজ করতে করতে স্ট্যানলির তার একজন পূর্বপুরুষের কথা মনে পড়ে যায়, যার গল্প সে তার দাদার কাছ থেকে শুনেছিল। তার সেই পূর্বপুরুষের নাম ছিল লায়েল। লায়েল অনেক বছর ধরে একটি পিগের ফার্মে কাজ করত, আর সেখানে কাজ করতে করতে সে তার ফার্মের মালিকের মেয়ে মায়রাকে অনেক ভালোবেসে ফেলে, যে কিনা সেই শহরের সবচাইতে সুন্দরী মেয়ে ছিল। এরপর সে একদিন জেরুনি নামক একটি মহিলার কাছে আসে, যে কিনা মানুষের ভবিষ্যৎ বলতে পারত। তো লায়েল তখন জেরুনির কাছে জানতে চায় যে একজন মেয়ের মন জেতার জন্য তাকে কি করতে হবে, কি কি কাজ করলে তার পছন্দের মানুষ তাকে ভালোবাসবে। জেরুনি তখন তাকে বলে যে এর জন্য প্রথমে তাকে এই ভালোবাসার চক্কর থেকে বেরিয়ে আসতে হবে, এই সমস্ত প্রেম ভালোবাসা ভুলে গিয়ে তাকে এগিয়ে যেতে হবে। এরপর জেরুনি তাকে সোজা আমেরিকা চলে যাওয়ার পরামর্শ দেয়, কারণ সেখানে গেলে সে অনেক ভালো কেরিয়ার করতে পারবে। তারপর যে কোনো মেয়ে তার জন্য পাগল থাকবে। কিন্তু লায়েল মায়রাকে ছেড়ে কোথাও যেতে চাইছিল না, আর সে তখন মায়রাকে পাওয়ার জন্য সোজা সেই ফার্মের মালিক অর্থাৎ মায়রার বাবার সঙ্গে গিয়ে কথা বলে। কিন্তু সেখানে আরও একটি ছেলে ছিল, সেও মায়রাকে অনেকদিন ধরেই পছন্দ করত, আর সেই ছেলের আর্থিক অবস্থা আবার লায়েলের চাইতে ভালো ছিল। এমনকি সে তো মায়রার বাবাকে অনেকগুলো পিগও উপহার দিয়েছে। তাই মায়রার বাবা তখন সেই ছেলের উপরই ইন্টারেস্টেড হয়ে যায়। সে লায়েলকে তার মেয়ের কাছ থেকে দূরে থাকতে বলে এবং জানিয়ে দেয় যে সে তার মেয়ে মায়রাকে কোনোদিনও তার সঙ্গে বিয়ে দেবে না। লায়েল এতে অনেক কষ্ট পায়, আর সে সঙ্গে সঙ্গে চলে যায় জেরুনির কাছে।
সে জেরুনিকে সমস্ত কিছু খুলে বলে যে সে গরিব বলে মায়রার বাবা তাকে আজকে রিজেক্ট করে দিয়েছে এবং অর্থশালী একজন ছেলেকে তার মেয়ের জন্য বাছাই করেছে এবং সামান্য কয়েকটি পিগের লোভে সে অন্য কাউকে তার মেয়ের জন্য বাছাই করেছে। লাইলের কথা শুনে জেরুনির অনেক খারাপ লাগে, তার অনেক মায়া হয়। সে তখন লাইলকে একটি পরামর্শ দেয়। সে বলে যে লাইল যেন প্রতিদিনই একটি করে পিগকে পাহাড়ে চড়িয়ে পানি পান করিয়ে নিয়ে আসে, আর যতক্ষণ যাবৎ পিগটি পানি পান করবে ততক্ষণ যাবৎ তুমি সেখানে গান গাইতে থাকবে, আর গানটি গাইবে তুমি তোমার মন উজাড় করে। এভাবেই যখন বেশ কয়েকদিন সময় পার হয়ে যাবে তখন দেখবে তোমার সেই ছোট্ট পিগটিও বড় হয়ে যাবে এবং তোমার মনের সমস্ত যন্ত্রণাও মুছে যাবে। লাইল তো বিশ্বাসই করতে পারছিল না যে এভাবেও কি মনের যন্ত্রণা মুছে যায়, কিন্তু যেহেতু এখন তার কিছুই করার ছিল না তাই সে জেরুনির কথায় রাজি হয়ে যায়। এমন সময় জেরুনি তাকে বলে যে এই কাজটি করার পর যখন তার মনের সমস্ত যন্ত্রণা মুছে যাবে তখন সেদিন সে যেন তাকে সঙ্গে করে পাহাড়ে নিয়ে গিয়ে পানি পান করিয়ে নিয়ে আসে। আর যদি লাইল এমনটা না করে তাহলে তার বংশের উপর ভয়ানক একটি অভিশাপ পড়ে যাবে। লাইল তখন তার সমস্ত কথা মেনে নেয়। সে তার কাছে ছোট্ট একটি পিগ নিয়ে আসে এবং জেরুনির কথা মতো প্রতিদিনই পিগটিকে নিয়ে পাহাড়ে চড়ে আর তাকে পানি পান করাতে করাতে গান গায়। পিগটির সঙ্গে সময় কাটাতেই যেন তার অনেক ভালো লাগে, আর জেরুনির কথা মতো আস্তে আস্তে তার মনের সমস্ত দুঃখ দূর হয়ে যায়। এভাবেই দেখতে দেখতে একসময় তার পিগটি অনেক বড় হয়ে যায়। তাই লাইল তখন সিদ্ধান্ত নেয় যে সেই বড় পিগটি মায়রার বাবাকে উপহার দেবে এবং মায়রাকে সে প্রপোজ করবে। এজন্য সে আবারও মায়রাদের বাড়িতে চলে যায়, আর সে মায়রার বাবার সামনে মায়রাকে জানায় যে মায়রার জন্য সে কতটা কষ্ট করেছে, মায়রাকে ভালোবেসে সে কি কি করেছে, আর আজ মায়রার জন্য সে তার প্রিয় পিগটিকে তার বাবাকে দিতে এসেছে। তবে এসব কিছু শুনেও মায়রা অনেক কনফিউজ ছিল যে সে লাইলকে বিয়ে করবে নাকি সেই ধনী ছেলেকে, যদিও লাইল তাকে বারবার বোঝানোর চেষ্টা করছিল যে সে তাকে কতটা ভালোবাসে। কিন্তু মায়রার তার বাবার মতোই কোনো না কোনো দিক থেকে অর্থের প্রতি লোভ ছিল, তাই সে লাইলকে চুজ করার পাশাপাশি সেই ছেলের কথাও বারবার বলছিল। এমনকি সে তো এখানে তার জীবনসঙ্গী চুজ করতে একটি গেসিং গেমও খেলতে শুরু করেছিল। লাইল এতে সঙ্গে সঙ্গেই বুঝতে পারে যে সে আসলে এতদিন একজন ভুল মানুষকে ভালোবেসেছিল, তাই সে সেখানে মায়রার জন্য আনা ফুলগুলো ছিঁড়ে ফেলে এবং তার ভালোবাসাকে সেখানেই বিসর্জন দেয়। এরপর সে সিদ্ধান্ত নেয় যে জেরুনির কথা মতো সে আমেরিকাতে যাবে এবং সেখানে গিয়ে সে তার কেরিয়ার গড়বে। তাই সে কিছুদিনের মধ্যেই সমস্ত জিনিসপত্র রেডি করে সোজা আমেরিকাতে চলে যায়। তবে ব্যস্ততার কারণে সে ভুলে গিয়েছিল যখন তার মনে সমস্ত যন্ত্রণা দূর হয়ে যাবে তখন সে যেন জেরুনিকে নিয়ে পাহাড়ে চড়ে এবং তাকে সেই পিগটির মতো পানি পান করায়। কিন্তু লাইল তো এই কাজটি করা দূরে থাক, বরং সে আমেরিকা যাওয়ার আগে জেরুনির সঙ্গে দেখা পর্যন্ত করেনি। জেরুনি এতে অনেক কষ্ট পেয়েছিল, তাই সে সঙ্গে সঙ্গে লাইল এবং তার পুরো বংশকে অভিশাপ দিয়ে দেয়, যে অভিশাপের জন্য আজ পর্যন্ত তাদের বংশের কেউই সফল হতে পারেনি। এবার আমরা আবারও বর্তমান সময়কে দেখতে পাই, যেখানে স্ট্যানলি এবং বাকি কয়েদিরা কাজ করছিল। আর এমন সময় সেখানে গাড়ি নিয়ে মিস্টার সান চলে আসে। গাড়িটি মূলত পানির গাড়ি ছিল। কাজের মাঝখানে একবার তাদেরকে পানি দিয়ে যাওয়া হয়, তো এবার সমস্ত কয়েদিরা বোতলে করে পানি নিতে চলে আসে। তবে স্ট্যানলি এখানে লক্ষ্য করে যে মাটি খুঁড়তে খুঁড়তে তার হাতে চামড়া উঠে গিয়েছে, যেটা দেখে একজন ছেলে তাকে নিয়ে মজা করে যে প্রথম দিনেই যদি তার এই অবস্থা হয় তাহলে বাকি দিনগুলোতে সে কি করবে। তো আজকে সবার প্রথমে গর্ত খোঁড়া শেষ হয় জিরো আসলে অনেক ফাস্ট কাজ করতে পারে। তো এভাবেই এক একজন তাদের কাজ শেষ করে দূরে চলে যায়। আর আজকে সবার শেষে কাজ শেষ হয় স্ট্যানলির, কারণ স্ট্যানলি এই ধরনের কাজে নতুন ছিল। তাই গর্ত খোঁড়া শেষ হলে উপরে উঠে আসার জন্য স্ট্যানলিকে সাহায্য করার মতো কেউ ছিল না। তাই স্ট্যানলি অনেক সময় যাবৎ চেষ্টা করার পর গভীর গর্ত থেকে বের হয়ে আসতে পারছিল না, কিন্তু আস্তে আস্তে তাকে একাই সেখান থেকে বের হয়ে আসার টেকনিক শিখতে হয়। এবার সেদিন রাতের বেলা স্ট্যানলি যখন কারাগারের বাইরে বসেছিল ঠিক তখনই একটি বন্দুক হাতে নিয়ে সেখানে মিস্টার সান চলে আসে। সে স্ট্যানলির দিকেই বন্দুক তাক করে ধরে। স্ট্যানলি এতে ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু এখানে দেখা যায় যে মিস্টার সান আসলে ছোট্ট একটি লেজারটির উপর শুট করছিল। তবে এখানে তার টার্গেট মিস হয়ে যায়, আর সেই লেজারটি সঙ্গে সঙ্গে স্ট্যানলির উপর আক্রমণ করতেই যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই মিস্টার সান আবারও শুট করে, ফলে এবার লেজারটি মারা যায়। এখানকার সবকিছু স্ট্যানলির কাছে অনেক অদ্ভুত লাগছিল। যদিও প্রথম প্রথম এখানে থাকতে তার অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু আস্তে আস্তে সে এখানকার নিয়মকানুনগুলো শিখে যায় এবং নিজেকে আস্তে আস্তে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে। সে এখন একা একাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যায়। নাস্তায় সে পচা সবজি দিয়ে তৈরি খিচুড়ি খায়। এরপর কারোর সঙ্গে কোনো ধরনের কথা না বলে
সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে সে তার কাজে চলে যায় আর নিজের মতো করে কোনো রকমের সময় নষ্ট না করে কাজ করতে থাকে এবং কারো কোনো কথায় সে এখন আর কান দেয় না। তবে এইভাবে দিনের পর দিন প্রতিদিন 5 মিটার করে গর্ত খোঁড়ার ফলে তার 2 হাতেই অনেক ভয়ানক ক্ষত হয়ে গিয়েছিল। তাই কয়েকদিন ধরে তার কাজ করতে অনেক কষ্ট হচ্ছিল। এমনকি তার উপর প্রতিনিয়ত বিষাক্ত পোকাদের আক্রমণ তো আছেই, যাদের হাত থেকে স্ট্যানলি কোনো মতে নিজেদেরকে বাঁচিয়ে নিয়ে চলছে। এখানে পানিরও অনেক সমস্যা ছিল। মাঝে মাঝে তো গোসল করলে সাবান দেওয়ার সময় হঠাৎ করেই পানি চলে যায়, তারপর গোসল শেষ না করতেই তাকে বেরিয়ে আসতে হয়। তার উপর আবার এখানকার খারাপ ছেলেদের অত্যাচার তো আছেই। সে নতুন বলে প্রতিনিয়ত তাকে সবাই বুলি করত, তবে স্ট্যানলি তাদের কোনো প্রতিবাদই করত না। কখনো কখনো কেউ তার খাবার নিয়ে যেত, তার পছন্দ করা কোদাল নিয়ে যেত এবং আরও নানাভাবে তাকে শায়েস্তা করার চেষ্টা করত। তবে স্ট্যানলি সবসময় চুপচাপ এবং নরম হয়ে থাকার ফলে সবাই এখানে তার নিকনেম দেয় সফটি, কারণ সে ছেলে হিসেবে অনেক সফট ছিল। তবে আসলে সফট ছিল বলতে এমন নয় যে সে প্রতিবাদ করতে জানে না। সে আসলে তাদেরকে কিছু বলে তাদের সঙ্গে লড়াই বাড়াতে চায় না। সে তো কোনো মতে এখানে 18 মাস সময় পার করে বাড়িতে ফিরতে চায়। আর সৌভাগ্যবশত সেখানে পরিবারকে চিঠি দেওয়ার ব্যবস্থা ছিল, তাই সে তার মায়ের জন্য একটি চিঠি লিখে ফেলে, যেখানে সে তার মাকে জানায় যে সে এখানে অনেক ভালো আছে। এখানে তার তো কোনো কষ্টই হচ্ছে না, বরং সে এখানে পিকনিকের মতো সময় কাটাচ্ছে। সে তার মাকে খুশি করার জন্য এই কথাগুলো লিখেছিল, যাতে করে তার মা তাকে নিয়ে টেনশন না করে। সে তার মাকে আরও জানায় যে খুব শীঘ্রই এই সময়গুলো পার হয়ে যাবে এবং তারা আবারও একসঙ্গে অনেক মজা করবে। এবার পরের দিন স্ট্যানলি যখন গর্ত খুঁড়ছিল, তখন সে আজকে বহু বছর পুরনো একটি কয়লা খুঁজে পায় আর সে সঙ্গে সঙ্গে এটা ডক্টর পেনের কাছে নিয়ে আসে। বাকিরাও তখন তার কয়লাটিকে দেখতে চলে আসে। তবে এখানে ডক্টর পেন তাকে জানায় যে মিস্টার সানের এই সমস্ত কয়লার উপর কোনো ইন্টারেস্ট নেই। যদি সে অন্য কোনো বস্তু খুঁজে পায় তাহলে যেন সেটা নিয়ে আসে। হতে পারে সেই বস্তুর মাধ্যমে সে 2-1 দিন ছুটি পেয়ে যাবে। এরপর ডক্টর পেন এখানে স্ট্যানলিকে জানায় যে এখন বর্তমানে তারা যে জায়গাটিকে দেখতে পাচ্ছে, এই জায়গাটি আসলে আগে কোনো মরুভূমি ছিল না, বরং এখানকার চারিপাশে বিশাল বড় একটি নদী ছিল। আর এই জায়গাটি ছিল ছোট্ট একটি দ্বীপের মতো। কিন্তু সময়ের সাথে সাথে নদীর সমস্ত পানি শুকিয়ে যাওয়ার ফলে এই জায়গাটি মরুভূমিতে পরিণত হয়েছে। তবে সেই সময় নদীর চারিপাশে যে জমিগুলো ছিল, সেই জমিগুলো এখানকার ওয়ার্ডেনের দাদার সম্পত্তি ছিল। এবার এখান থেকে ঘটনা চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে আমরা শত শত বছর আগের ঘটনা দেখতে পাই। এ সময় এই মরুভূমির মতো জায়গাটিতে বিশাল এক লোকালয় ছিল, যেখানে হাজার হাজার মানুষ বসবাস করত। নদীর চারিপাশে জমিগুলোতে উর্বর ফসল হতো। সেই সাথে এখানে রাস্তাঘাট, স্কুল, কলেজ, অফিস, আদালত, অর্থাৎ মানুষের প্রয়োজনীয় সমস্ত কিছুই ছিল। তাই এই জায়গাটিকে ঘিরেই ছিল অনেক মানুষের জীবনযাত্রা। এখানে আমরা স্যাম নামক একজন ব্যক্তিকে দেখতে পাই। সে ছিল একজন পেঁয়াজ ব্যবসায়ী। সে তার পেঁয়াজ পাইকারি দামে বিক্রি করতে এই জায়গাটিতে প্রায় সময় আসত। সে তার পেঁয়াজগুলো এমন একটি গাড়িতে করে নিয়ে আসত, যেই গাড়িগুলো মূলত গাধার মাধ্যমে পরিচালিত হয়। স্যাম সবসময় দাবি করত যে তার পেঁয়াজগুলো কোনো সাধারণ পেঁয়াজ নয়, বরং তার পেঁয়াজের মধ্যে নাকি মরণব্যাধি ঔষধ রয়েছে। এমনকি তার পেঁয়াজের মাধ্যমে নাকি কঠিন কঠিন রোগ দূর করা সম্ভব, যেগুলোর মেডিসিন এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। স্যাম বিভিন্ন জায়গার মানুষের কাছে গিয়ে এই সমস্ত কথা বলত। আর লেকের এই জায়গাটিতে ক্যাথরিন নামক একটি মেয়ে বসবাস করত, যে কিনা একজন স্কুল টিচার ছিল। তবে স্যাম ক্যাথরিনকে অনেকদিন আগে থেকেই পছন্দ করত। তাই যখনই সে এখানে তার পেঁয়াজের প্রচারণা করতে আসত, তখনই সে ক্যাথরিনের জন্য পেঁয়াজ দিয়ে তৈরি স্পেশাল কিছু জিনিস নিয়ে আসত। আর ক্যাথরিনও তাকে সেটার বিনিময়ে প্রতিবারই 1 কৌটা করে পিস দিত, যেটা কিনা ছিল সেখানকার অনেক স্পেশাল একটি খাবার। আর ক্যাথরিন সেই সময় অনেক সুন্দরী একটি মেয়ে ছিল, তাই সেখানকার সমস্ত পুরুষেরা ক্যাথরিনকে পছন্দ করত। এজন্য ক্যাথরিনের স্যামের দিকে এতটা অ্যাটেনশন দেওয়াটা কারোই পছন্দ ছিল না। তাই তারা স্যামকে নিয়ে অনেক বেশি জেলাস ছিল। এভাবেই একদিন ক্যাথরিনের স্কুলে বাচ্চারা যখন লেখাপড়া করছিল, সে সময় বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর হঠাৎ করে সেখানে স্কুলের ছাদ ছিদ্র হয়ে ভেতরে পানি পড়ছিল। তাই ক্যাথরিন সমস্ত বাচ্চাদেরকে সেদিন ছুটি দিয়ে দেয়। সেদিন আবার স্যাম ক্যাথরিনের স্কুলের সামনে এসেছিল, তাই সে তখন ক্যাথরিনের স্কুলের ছাদ ঠিক করে দেয়। ক্যাথরিন তখন তাকে ধন্যবাদ জানায় এবং এই অজুহাতে তারা একে অপরের সঙ্গে কথা বলে। তারা দুজনই অনেক সময় ধরে গল্প করে। আর স্যাম তখন স্কুলের বাকি জায়গাগুলো ঠিক করে দেয়, যাতে করে সে ক্যাথরিনের সঙ্গে আরও একটু সময় কাটাতে পারে। তো এইভাবেই ক্যাথরিনের সঙ্গে গল্প করতে করতে স্যামের সারাদিন কেটে যায়। এবার সন্ধেবেলায় দেখা যায় যে ক্যাথরিন এই এলাকার বড়দেরও একটি ক্লাস নিয়ে থাকে, যেখানে এখানকার অনেক ছেলেরাই পড়তে আসে। আর তারা এখানে বিভিন্নভাবে ক্যাথরিনের সঙ্গে ফ্লার্ট করার চেষ্টা করে।
তাদের মধ্যে আবার ওয়াকার নামক একজন ব্যক্তি ছিল, আর এই ব্যক্তিই মূলত হচ্ছে জেলের ওয়ার্ডেনের দাদা। তো ওয়াকার এখানে ক্যাথরিনের কাছে এসে ক্যাথরিনকে বাহিরে তার সঙ্গে দেখা করতে বলে, কিন্তু ক্যাথরিন তাকে সঙ্গে সঙ্গে মানা করে দেয়। ওয়াকার তার উপর প্রচণ্ড রেগে যায়। এদিকে স্যাম এখন প্রায় সময় ক্যাথরিনের স্কুলে আসত, আর আস্তে আস্তে স্কুলটিকে সে অনেক সুন্দর করে তোলার চেষ্টা করত। সে বিভিন্নভাবে স্কুলটিকে নানাভাবে সাজাত। তো এভাবেই অল্প কিছুদিনের মধ্যেই ক্যাথরিনের স্কুলটি দেখতে অনেক বেশি সুন্দর হয়ে যায়। এভাবেই আস্তে আস্তে তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। এরপর একদিন স্যাম যে গাধার গাড়িতে করে এখানে আসত, সেই গাড়ির গাধাটি কোথাও হারিয়ে যায়। তাই স্যাম প্রায় বেশ কয়েকদিন ক্যাথরিনের সঙ্গে দেখা করতে আসতে পারে না। এজন্য সে একটি বোট কিনে নেয়, আর সে নদীর মাধ্যমে ক্যাথরিনের সঙ্গে দেখা করতে আসে। এভাবেই আস্তে আস্তে তারা দুজন দুজনকে অনেক ভালোবেসে ফেলে। আর একদিন রাতের বেলা স্যাম যখন ক্যাথরিনের সঙ্গে দেখা করতে আসে এবং তারা দুজন দুজনার কাছাকাছি চলে আসে, তখন সেটা আবার ওয়াকার দেখে ফেলে। তাই সে তখন সঙ্গে সঙ্গে তার লোকজন নিয়ে সেখানে চলে আসে এবং পুরো গ্রামে তাদের দুজনের নামে বদনাম ছড়িয়ে দেয়। ফলে সেখানে গ্রামের সমস্ত মানুষেরা এসে ক্যাথরিনের ঘরবাড়ি এবং স্কুলের বিল্ডিংয়েও আগুন লাগিয়ে দেয়। তাই ক্যাথরিন তখন সঙ্গে সঙ্গে দৌড়ে চলে আসে পুলিশ স্টেশনে, কিন্তু সেখানকার পুলিশ অফিসার মাতাল অবস্থায় ছিল। তাই সে এখানে ক্যাথরিনের সঙ্গে বাজে কাজ করার চেষ্টা করে, কিন্তু ক্যাথরিন যখন তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়, তখন অফিসার তাকে বলে যে সমস্ত কিছুর পেছনে ক্যাথরিনেরই দোষ রয়েছে। ক্যাথরিন ভিন্ন জাতের মানুষকে ভালোবেসেছে, যেটা অনেক বড় একটি অপরাধ, আর এটার শাস্তি তো তাকে পেতেই হবে, কারণ সে কালো মানুষ হয়ে কিভাবে সে আমাদের জাতের মেয়েকে ভালোবেসেছে। একথা শুনে ক্যাথরিন অনেক ভয় পেয়ে যায়। তাই সে দৌড়ে স্যামের কাছে যেতে থাকে, যাতে করে সে তাকে সাবধান করতে পারে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে, কারণ এখানকার লোকেরা স্যামকে গুলি করে মেরে ফেলেছে এবং স্যামের লাশটিকে এখন একটি বোটে করে অনেক দূরে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। ক্যাথরিন এতে প্রচণ্ড কষ্ট পেয়েছিল। তাই সে তখন স্যামের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য নিজেকে বদলে ফেলে। অনেক শান্ত স্বভাবের মেয়ে থেকে সে যেন সাইকো হয়ে যায়। আর কয়েকদিন পরেই সে নিজেকে বদলে ফেলে সোজা এসে পুলিশ অফিসারকে হত্যা করে এবং তাকে সেখানে কিস করে চলে যায়, যেটা পুলিশ অফিসার বেঁচে থাকতে তার কাছে চেয়েছিল। এভাবেই ক্যাথরিন আস্তে আস্তে একজন গ্যাংস্টার হয়ে যায় এবং পরবর্তীতে কিসিং কেট নামে পরিচিতি পায়, যে কিনা মানুষদেরকে হত্যা করে তাদেরকে কিস করে চলে যেত। এবার ঘটনা আবারও বর্তমান সময়ে চলে আসে, যেখানে স্ট্যানলি সহ আরও বেশ কয়েকজন কয়েদি মাটি খনন করছিল। এমন সময় স্ট্যানলির কাছে রে এসে বলে যে এরপর থেকে স্ট্যানলি যদি মাটির নিচে কোনো জিনিস পেয়ে থাকে, তাহলে সেটা যেন সে প্রথমে তার কাছে নিয়ে আসে। এরপর স্ট্যানলি আবারও কারাগারে ফিরে আসলে তার সঙ্গে মাইক নামক একটি ছেলে লড়াই করতে আসে। সে মাইককে অনেক আজে বাজে কথা বলে, তবে স্ট্যানলিও এবার আর চুপ করে থাকে না। সেও তখন তাকে মারতে যাচ্ছিল। এতে তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হলে সেখানে থাকা কয়েকজন ছেলে কোনো মতে তাদের লড়াই থামিয়ে দেয়। আর আস্তে আস্তে স্ট্যানলি যখন প্রতিবাদ করতে শেখে, তখন সবাই তাকে সম্মান করতে শুরু করে। এমনকি সবাই বুঝে যায় যে স্ট্যানলি ভদ্র হলেও সে আসলে প্রতিবাদ করতে জানে। তাই আস্তে আস্তে সবাই স্ট্যানলির সঙ্গেও মিশতে শুরু করে। এমনকি স্ট্যানলিও ধীরে ধীরে বাকিদের মতো সেখানে নিজের জায়গা বানিয়ে নেয়। সেই সাথে প্রতিনিয়ত তাকে পানির লাইনের সিরিয়ালে যেখানে সবার শেষে দাঁড়াতে হতো, সেখানে আজকে সে খুব তাড়াতাড়ি তার সিরিয়াল পেয়ে যায়। আর আস্তে আস্তে স্ট্যানলির জন নামক একজন বন্ধুও হয়ে যায়, যাকে স্ট্যানলি অল্প কিছুদিনের মধ্যেই তার বেস্ট ফ্রেন্ড বানিয়ে ফেলে। এবার কিছুদিন পর স্ট্যানলির কাছে তার মায়ের একটি চিঠি আসে। চিঠিতে স্ট্যানলির মা তাকে জানায় যে তার বাবার সমস্ত এক্সপেরিমেন্ট ফেল হয়ে গিয়েছে, আর এখন তারা এতটাই আর্থিক সমস্যার মধ্যে আছে যে বাড়ি ভাড়া না দিতে পারার কারণে বাড়িওয়ালা তাদেরকে যে কোনো সময় বের করে দেবে। এদিকে স্ট্যানলিকে চিঠি পড়তে দেখে জিরো তখন তার কাছে আসে, কারণ সে লেখাপড়া জানত না। তাই তার কাছে বিষয়টি অনেক ইন্টারেস্টিং লাগছিল। আর স্ট্যানলিও তাকে চিঠিটি পড়ে শোনালে জিরো তখন স্ট্যানলির কাছে লেখাপড়া শিখতে চায়, যাতে করে সেও পড়তে পারে। কিন্তু স্ট্যানলি তাকে জানায় যে সে কোনো ভালো টিচার নয়, আর সারাদিন কাজ করে ক্লান্ত হওয়ার পর তার কাছে এতটাও সময় থাকে না যে সে তাকে পড়াতে পারবে। এবার পরের দিন গর্ত খোঁড়ার সময় স্ট্যানলি অনেক ছোট্ট একটি লোহার জিনিস পায়, যেখানে কে এবং বি লেখা ছিল। স্ট্যানলি সবাইকে জিনিসটি দেখালে সবাই ভাবে যে এটা একটি শর্ট গানের কভার, কিন্তু এটা অনেক পাতলা ছিল। কিন্তু এমন সময় সেখানে রে এসে সেটা ছিনিয়ে নেয় এবং সে সেটা ডক্টর পেনকে দিলে সে অনেক খুশি হয়ে যায়। আর সে সঙ্গে সঙ্গে মিস্টার সানকে এই বিষয়টি জানায়, আর সে সঙ্গে সঙ্গে জেলের ওয়ার্ডেনকে এই খবরটি দেয়। ওয়ার্ডেন তখন সঙ্গে সঙ্গে সেখানে চলে আসে, আর সবাই এটা দেখিয়ে একদম অবাক হয়ে যায়, যে এখানকার ওয়ার্ডেন আসলে কোনো ব্যক্তি নয়, বরং অনেক সুন্দরী একজন মহিলা। আর সবাই এটা দেখে একদম অবাক হয়ে যায় যে এখানকার ওয়ার্ডেন আসলে কোনো ব্যক্তি নয়, বরং অনেক সুন্দরী একজন মহিলা। আর সবাই এটা দেখে একদম অবাক হয়ে যায় যে এখানকার ওয়ার্ডেন আসলে কোনো ব্যক্তি নয়, বরং অনেক সুন্দরী একজন মহিলা।
তো ওয়ার্ডেন এখানে সেই জিনিসটি দেখে অনেক খুশি হয়ে যায়, আর সে রেকে সেদিনের জন্য ছুটি দিয়ে দেয় এবং বাকিদেরকে রের সমস্ত এরিয়াটি খনন করতে বলে, কারণ হয়তো এই জায়গাটিতে আরও এমন অনেক জিনিস রয়েছে। এজন্য আজকে বাকি সব ছেলেকে অন্যান্য দিনের তুলনায় আরও বেশি কাজ করতে হয়। কিন্তু সেখানকার পুরো এরিয়া খনন করার পরও সেখানে আর কিছুই ছিল না, কারণ সেই জিনিসটিতেও পাওয়া গিয়েছিল স্ট্যানলির এরিয়াতে। এভাবেই বেশ কয়েকদিন সমস্ত কয়েদিরা সেই জায়গাতেই কাজ করতে থাকে। আস্তে আস্তে তারা সেখানে বিশাল বড় টানেল খুঁড়ে ফেলে। তবে এত কিছুর পর সেখানে একটি টাইল ছাড়া তারা আর কিছুই খুঁজে পায় না। তাই ওয়ার্ডেন তখন তাদেরকে তাদের প্রতিদিনের কাজগুলোই করতে বলে, ঠিক যেভাবে তারা আগে কাজ করত। এবার পরের দিন যখন মিস্টার সান সমস্ত কয়েদিদেরকে পানি দিচ্ছিল, তখন তার ট্রাকের কাছে একটি ছেলে আসে এবং সুযোগ পেয়ে সে তার ট্রাকের ভেতর থেকে সূর্যমুখী ফুলের বীজ চুরি করে নেয়। আর পানি দেওয়া শেষ হলে মিস্টার সান যখন সেখান থেকে চলে যায়, তখন সেই ছেলেটি সবাইকে অল্প অল্প করে বীজ ভাগ করে দিয়ে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত কিছু দূর যাওয়ার পরে মিস্টার সান বুঝতে পারে যে তার সূর্যমুখী ফুলের অনেকগুলো বীজ গায়েব হয়ে গিয়েছে। তাই সে গাড়ি ঘুরিয়ে আবারও সেখানে চলে আসে। মিস্টার সানকে দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়, আর তারা তাড়াতাড়ি করে বীজগুলোকে লুকোনোর চেষ্টা করতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত স্ট্যানলির পায়ের কাছে এসে বীজগুলো মাটিতে পড়ে যায়। তাই স্ট্যানলি তাড়াতাড়ি করে বীজগুলোকে মাটির নিচে লুকিয়ে ফেলার চেষ্টা করছিল, কিন্তু ততক্ষণে মিস্টার সান তাকে দেখে ফেলে। আর মিস্টার সান এই ব্যাপারে জানতে চাইলে স্ট্যানলি তখন মিথ্যে বলে। সে বলে যে এই চুরিটি সেই করেছে, কারণ আসলে চুরিটি করেছিল তার বেস্ট ফ্রেন্ড জন, আর সে মিথ্যে বলেছিল তার বেস্ট ফ্রেন্ডকে বাঁচাতে। কিন্তু এটা দেখে সবাই একদম অবাক হয়ে যায় যে স্ট্যানলি জনকে বাঁচাতে এত বড় একটি মিথ্যে বলেছে। এরপর মিস্টার সান স্ট্যানলিকে সাজা দেওয়ার জন্য ওয়ার্ডেনের কাছে নিয়ে যায়। আর স্ট্যানলি যখন ওয়ার্ডেনের অফিসে দাঁড়িয়েছিল, তখন সে সেখানে কিসিং কেটের অনেকগুলো ছবি দেখতে পায়। এবার ওয়ার্ডেন এখানে তার হাতে নেল পলিশ দিতে দিতে স্ট্যানলিকে তার নেল পলিশের কালার দেখাতে থাকে। আর এই নেল পলিশটিকে সে অনেক দুর্লভ একটি সাপের বীজ দিয়ে বানিয়ে এনেছিল, যেটার মূল্য ছিল অনেক বেশি। তো এবার যখন স্ট্যানলিকে শাস্তি দেওয়ার সময় আসে, তখন দেখা যায় যে ওয়ার্ডেন এখানে স্ট্যানলিকে না মেরে মিস্টার সানের গালে থাপ্পড় দেয়। আর সে এত জোরে থাপ্পড় দেয় যে মিস্টার সান সেখানে পড়ে যায়, কারণ সামান্য কিছু বীজের জন্য সে স্ট্যানলির কাজ বন্ধ করে রেখেছে। এরপর ওয়ার্ডেন স্ট্যানলিকে আবারও তার কাজ শুরু করতে বলে। এবার স্ট্যানলি যখন আবারও তার কাজের জায়গাতে ফিরে আসে, তখন সবাই এখানে স্ট্যানলিকে হিরোর মতো ট্রিট করছিল, কারণ স্ট্যানলি তার নিজের জীবনের পরোয়া না করে অন্য আরেকজনকে বাঁচিয়েছে। এটা অনেক মহৎ একটি কাজ, আর তার এই কাজটি সবার মন ছুঁয়ে গিয়েছিল। এমনকি জিরোর কাছে তো এতটাই ভালো লেগেছিল যে সে স্ট্যানলির বাকি কাজটুকুও করে ফেলেছিল। তাই স্ট্যানলি এতে তার উপর অনেক খুশি হয়ে যায় এবং সে তাকে পড়ানোর জন্য রাজি হয়ে যায়। জিরো এতে অনেক খুশি হয়। এবার জেলখানায় যখন সেদিন মিস্টার সান আসে, তখন দেখা যায় যে তার গালে অনেক বড় আঁচড়ের চিহ্ন, যেটা ওয়ার্ডেনের নখের জন্য হয়েছিল। আর এই জন্য মিস্টার সান স্ট্যানলির উপর এতটাই রেগেছিল যে সে সেদিন থেকে স্ট্যানলির খাবার পানি দেয়া বন্ধ করে দেয়। স্ট্যানলি সারাদিন কাজ করে তার কাছে অন্তত একটু পানি চাইলেও সে তাকে পানিটুকু পর্যন্ত দিচ্ছিল না। এরপর সেদিন কাজ করতে করতে স্ট্যানলি সবকিছু চিন্তা করছিল। সে ওয়ার্ডেনের আচার আচরণ, তার অফিসে থাকা কিসিং কেটের পোস্টার এবং তার কুড়িয়ে পাওয়া সেই জিনিসটির কথা মনে করে বুঝতে পারে যে সেই জিনিসটি হয়তো কিসিং কেটের লিপস্টিক হতে পারে। আর ওয়ার্ডেন হয়তো সাজগোজের প্রতি অনেক বেশি আসক্ত, তাই তার কাছে সেই জিনিসটিকে অনেক মূল্যবান মনে হয়েছে। এবার ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে কিসিং ক্যাট যখন অনেক বড় একজন গ্যাংস্টার হয়ে গিয়েছিল, তখন সে শুধুমাত্র সেই সমস্ত মানুষদেরকেই মেরে ফেলত যারা কিনা স্যামকে মেরে ফেলেছে এবং যারা তার বাড়িঘর আর স্কুলটিকে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে। এরপর কেট গুপ্তধন লুট করতে শুরু করেছিল। আর স্ট্যানলিদের বংশে যে ফার্স্ট স্ট্যানলি ছিল, কেট তার কাছ থেকেও গুপ্তধন লুট করে তাকে মেরে সেখানেই পুঁতে দিয়েছিল, যেখানে বর্তমানে এই জেলখানাটি রয়েছে। তো কেট যখন সেই সময় সেই জায়গাটিতে বসে বিশ্রাম নিচ্ছিল, ঠিক তখনই সেখানে ওয়াকার এবং তার ওয়াইফ চলে আসে। তারা দুজন কেটের দিকে বন্দুক তাক করে তার কাছ থেকে তার গুপ্তধন নিয়ে নিতে চাইছিল। তারা টাকার জন্য যেন একদম পাগল হয়ে গিয়েছিল, কারণ স্যামের মৃত্যুর প্রায় অনেকগুলো বছর কেটে গিয়েছিল আর ওয়াকার বিয়ে করে নতুন সংসারও করছিল। কিন্তু স্যামের মৃত্যুর পরে আস্তে আস্তে তাদের পুরো শহরটি ধ্বংস হয়ে যায়, এমনকি এখানকার নদীর পানি শুকিয়ে মরুভূমি হয়ে যায়। তাই এখানে অর্থের অনেক অভাব দেখা দিয়েছিল। কেট চাইলে তখনই তাদের দুজনকে মেরে ফেলতে পারত, কিন্তু সে তাদেরকে এত সহজে নয়, বরং অন্যভাবে কষ্ট দিয়ে মারতে চাইছিল। তাই সে বিষাক্ত একটি টিকটিকির কাছ থেকে তার হাতে কামড় খায়। এতে করে সেখানেই তার মৃত্যু হয়। কেট আসলে এটা এ কারণেই করেছিল
যাতে করে ওয়াকার কোনোভাবেই তার গুপ্তধনের সন্ধান না পায় এবং সে আর তার পুরো বংশ যেন তার সেই গুপ্তধন খুঁজতে খুঁজতে মৃত্যু পর্যন্ত পৌঁছে যায়। তাছাড়া গুপ্তধন না পেলে অর্থের অভাবে ওয়াকার এমনিতেই মারা যাবে। এটাই হবে তাদের জন্য সবচাইতে বড় শাস্তি। আর বর্তমানে এই জেলখানার ওয়ার্ডেন ছিল ওয়াকারের বংশধর, তাই সে আজও কিসিংকেটের সেই গুপ্তধনের সন্ধানে রয়েছে। এজন্যই সে এখানে একটি জেলখানা তৈরি করেছে, যাতে করে কয়েদিদের মাধ্যমে সে গর্ত খুঁড়িয়ে সহজেই গুপ্তধন খুঁজতে পারে। এবার আমরা স্ট্যানলিকে দেখতে পাই, যে কিনা বর্তমানে প্রতিদিনই জিরোকে পড়তে বসাতো। আর আজকে সে জিরোর কাছ থেকে জানতে পারে যে জিরোর আসল নাম হচ্ছে হেক্টিক জেরোনি, অর্থাৎ জিরো ছিল জেরোনি নামক সেই মহিলাটির বংশধর, যে কিনা লাইলকে অভিশাপ দিয়েছিল। তো জিরো যেহেতু সকলের চাইতে অনেক দ্রুত গর্ত খুঁড়তে পারত, তাই সে প্রতিদিন নিজের কাজ শেষ করে স্ট্যানলিকেও তার গর্ত খুঁড়তে সাহায্য করত, যেটা দেখে বাকিরা অনেক জেলাস ফিল করত এবং তারা ইচ্ছে করে স্ট্যানলির গর্তে মাটি ফেলত। এবার একদিন জিরো স্ট্যানলিকে তার মায়ের গল্প শোনায়। সে জানায় যে তার মা তার জন্য কতটা কষ্ট করত, কিন্তু একদিন হঠাৎ করেই তার মা গায়েব হয়ে যায়। সে অনেক খোঁজাখুঁজি করেও তার মাকে আর কোথাও খুঁজে পায়নি, আর তখন থেকে সে রাস্তায় বড় হতে থাকে। এসব কথা শুনে স্ট্যানলির তার উপর অনেক মায়া হয়। এবার পরের দিন স্ট্যানলি যখন কাজ করছিল, তখন তার কাছে একটি ছেলে এসে তাকে অনেক আজে বাজে কথা বলতে থাকে, কারণ জিরোর জন্য তারা স্ট্যানলির উপর অনেক জেলাস ছিল। তবে স্ট্যানলিও তখন প্রতিবাদ করতে শুরু করে। আর এমন সময় সেখানে ডক্টর পেন এসে তাদের দুজনকে লড়াই করার জন্য উস্কানি দিতে শুরু করে। এতে তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। তারা একে অপরকে অনেক জোরে জোরে আঘাত করছিল। তবে এক পর্যায়ে সেই ছেলেটি স্ট্যানলিকে অনেক মারছিল, যেটা দেখতে পেয়ে জিরো তখন স্ট্যানলিকে সাহায্য করতে আসে। সে এমনভাবে সেই ছেলেটিকে মারছিল যে অল্পের জন্য সেই ছেলেটি মারাই যাচ্ছিল। কিন্তু এমন সময় ডক্টর পেন সেখানে একটি শুট করে তাদের লড়াই থামায়। আর এখানে এত বড় একটি লড়াইয়ের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ওয়ার্ডেন সেখানে চলে আসে আর তাদের সবার কাছে লড়াইয়ের কারণ জানতে চায়। সবাই তখন স্ট্যানলির নামে কমপ্লেন জানায় যে স্ট্যানলি অর্ধেক গর্ত খুঁড়ে জিরোর মাধ্যমে বাকি কাজটুকু করিয়ে নেয়। কিন্তু স্ট্যানলি তখন তাদেরকে বলে যে এর বিনিময়ে সেও তাকে সাহায্য করে, সে তাকে লেখাপড়া শেখায়। একথা শুনে ডক্টর পেন সেখানে প্রচণ্ড হাসে, আর সে জিরোকে গাধা, মূর্খ, গর্ধ এই সমস্ত ভাষায় কথা বলতে থাকে। জিরোর এতে প্রচণ্ড খারাপ লাগে, আর সে রেগে গিয়ে ডক্টর পেনকে কোদাল দিয়ে বাড়ি দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। মিস্টার সান তখন জিরোকে ধরার জন্য দৌড়ে গেলে ওয়ার্ডেন তাকে বাধা দেয়। সে বলে জিরোর যেখানে ইচ্ছে সেখানে চলে যাক, কারণ যদি সে হারিয়েও যায় তাহলে তার খোঁজ নেওয়ার মতো দুনিয়াতে কেউ নেই। তাছাড়া তারা জেল থেকে তার সমস্ত ডেটা ডিলিট করে দেবে, এমনভাবে ফাইল রেডি করবে যেন জিরো এখানে কোনোদিন ছিলই না। এবার সেদিন রাতের বেলা স্ট্যানলি জিরোকে নিয়ে অনেক দুশ্চিন্তা হচ্ছিল, কারণ সবাই মিলে এখানে আলোচনা করছিল যে এই ভয়ানক মরুভূমিতে জিরো কিভাবে মারা যেতে পারে। কিন্তু এমন সময় স্ট্যানলির মনে পড়ে যায় যে তার বংশে স্ট্যানলি ফার্স্টকে কিসিংকেট যখন লুট করেছিল তখন সেই মরুভূমিতেই আটকা পড়ে গিয়েছিল, আর সেই মরুভূমিতে প্রায় 16 দিন পর্যন্ত জীবিত ছিল, কারণ সে এখানে থাকার মতো একটি জায়গা পেয়েছিল। যদি জিরো এমন কোনো জায়গা পেয়ে যায় তবে সেই জায়গাটি এত বড় মরুভূমির কোথায় আছে এটা কেউ জানে না। আর না স্ট্যানলি ফার্স্ট কাউকে এই কথাটি বলে যেতে পেরেছে, কারণ যতদিনে সবাই তাকে খুঁজে বের করতে পেরেছে ততদিনে সে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। তো পরের দিন আবার সেই জেলখানায় জিরোর বয়সে আরেকটি ছেলে আসে, যে কিনা খুবই দুষ্ট ছিল। সে স্ট্যানলিকে সবসময় বিরক্ত করত। এদিকে স্ট্যানলি জিরোকে খুঁজে বের করার প্ল্যান করেছিল। তাই সেদিন মিস্টার সান যখন সবাইকে পানি দিতে আসে তখন সুযোগ পেয়ে স্ট্যানলি মিস্টার সানের গাড়িটি নিয়ে পালিয়ে যাচ্ছিল। তবে স্ট্যানলি তাকে ধাক্কা দিয়ে একটি গর্তে ফেলে দেয়, কিন্তু এতে করে স্ট্যানলির মনোযোগ নষ্ট হয়, তার গাড়িটি একটি গর্তের মধ্যে পড়ে যায়। তারপরও স্ট্যানলি হাল ছেড়ে দেয় না, সে দৌড়ে সেখান থেকে পালাতে শুরু করে। আর স্ট্যানলিকে পালাতে দেখে সমস্ত কয়েদিরা সেখানে চিৎকার করতে থাকে। তারা সবাই আজকে স্ট্যানলিকে অ্যাপ্রিসিয়েট করছিল। আর ওয়ার্ডেন যখন এই খবরটি জানতে পারে তখন বলে যে 2 সপ্তাহ পর সে তাদের পরিবারকে বিষয়টি জানাবে, আর ততদিনে স্ট্যানলির লাশও হয়তো গলে পচে যাবে। অন্যদিকে স্ট্যানলি কড়া রোদে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, আর ঠিক এমন সময় সে সেখানে একটি বোট দেখতে পায়। এই বোটটি মূলত স্যামের ছিল, যেটা নদী শুকনোর ফলে এখানে এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আর এই বোটটির নিচেই কাল থেকে জিরো আশ্রয় নিয়েছিল। জিরো তো এখানে স্ট্যানলিকে দেখে অনেক খুশি হয়ে যায় যে স্ট্যানলি তাকে খোঁজার জন্য এসেছে। তবে তাদের দুজনেরই এখন অনেক খিদে পেয়েছিল। এরপর তারা সেই বোটটির মধ্যে খোঁজাখুঁজি করে সেখানে বেশ কয়েকটি পিচের কৌটা পায়, যেগুলো কেট স্যামকে দিয়েছিল, যেটা বছরের পর বছর পরে থাকলেও নষ্ট হয় না।
তাই তারা দুজন পিচ খেয়েই তাদের ক্ষুধা মেটায়। আর এমন সময় স্ট্যানলির নজর একটি পাহাড়ের দিকে পড়ে, যেটার উপরে একটি আঙুলের মতো চিহ্ন ছিল। জায়গাটিকে স্ট্যানলি কাছ থেকে দেখে বুঝতে পারে যে এটাই হয়তো সেই জায়গা যেখানে স্ট্যানলি ফার্স্ট আশ্রয় নিয়েছিল। তারা দুজনও তখন আশ্রয় নেওয়ার জন্য সেই পাহাড়টিতে উঠতে শুরু করে, যেটা অনেক কষ্টের একটি কাজ ছিল। তবে পাহাড়ে উঠতে উঠতে স্ট্যানলি তো একবার পড়েই যাচ্ছিল, কিন্তু জিরো তার কোদালের সাহায্যে কোনো মতে তাকে উপরে তুলে আনে। এরপর তারা দুজন মিলে আবারও উপরের দিকে যেতে শুরু করে, কিন্তু এক পর্যায়ে জিরো এতটাই ক্লান্ত হয়ে যায় যে সে আর এক মুহূর্তও চলতে পারছিল না। সে তখন তাকে রেখে স্ট্যানলিকে চলে যেতে বলে, কিন্তু স্ট্যানলি তখন জিরোকে তার পিঠে উঠিয়ে নেয়। আর সে এভাবেই অনেক কষ্ট করে উপরের দিকে যেতে থাকে, ঠিক সেভাবে যেভাবে তার বংশধর লায়েল একসময় একটি পিককে পিঠে নিয়ে পাহাড়ে উঠে পানি পান করাত। আর এটাই মূলত ছিল সেই পাহাড়। তো এভাবেই সেই পাহাড়ের অনেকটাই উপরে চলে আসার পর স্ট্যানলি সেখানে কিছু সবুজ গাছপালা দেখতে পায়, এমনকি পানির একটি উৎসও খুঁজে পায়। সেখানে আবার অনেকগুলো পেঁয়াজ চাষ করা ছিল। স্ট্যানলি তখন ক্ষুধায় সেই পেঁয়াজই খায় এবং সে জিরোকেও সেটা খেতে দেয়। আর সৌভাগ্যবশত এই পেঁয়াজের জাতটি ছিল স্যামের সেই পেঁয়াজের জাত, যেটার ভেতরে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে। তাই এই পেঁয়াজ খাওয়ার পর তারা দুজন যেন অনেক শক্তিশালী হয়ে যায়। এরপর স্ট্যানলি পেঁয়াজ খেতে খেতে নিজের অজান্তেই সেই গানটি গাচ্ছিল, যেটা সে তার পরিবারের মুখ থেকে সবসময় শুনেছে। আর এই গানটিই মূলত ছিল সেই গান যেটা লায়েল পিককে পানি খাওয়াতে খাওয়াতে গাইত। স্ট্যানলি নিজের অজান্তেই জেরোনি পরিবারের বংশধরকে সাহায্য করেছিল, এমনকি সে তাকে পিঠে চড়িয়ে এখানে এনে পানিও পান করেছিল। এতে জেরোনির আত্মা শান্তি পায় এবং স্ট্যানলির পরিবার থেকে তার অভিশাপ উঠে যায়। আর এর সঙ্গে সঙ্গেই দেখা যায় যে স্ট্যানলির বাবা তার রিসার্চে সফল হয়ে যায়। সে পেঁয়াজ এবং পিচের কম্বিনেশনে এমন একটি স্প্রে তৈরি করে ফেলে যেটা সত্যি সত্যিই জুতোর দুর্গন্ধ দূর করতে সক্ষম। এতে তাদের পুরো পরিবার খুশিতে নাচতে শুরু করে। এদিকে জিরো এখানে স্ট্যানলিকে জানায় যে স্ট্যানলিকে যেই জুতোর জন্য এখানে আনা হয়েছিল সেই জুতোগুলো আসলে সে চুরি করেছিল, কারণ জিরোর আসলে তখন একজোড়া জুতোর অনেক প্রয়োজন ছিল। সে আসলে যেই এতিমখানাতে থাকত সেই এতিমখানাতেই সেই খেলোয়াড় জুতোগুলোকে ডোনেট করেছিল, কিন্তু সে জানত না যে এই জুতোগুলো এতটা ফেমাস। তাই এই জুতো চুরি করার ফলে পুলিশ যখন জুতো চোরকে খুঁজছিল তখন সে ভয় পেয়ে একটি ব্রিজের উপর থেকে জুতোগুলোকে নিচে ফেলে দেয়, আর এতে করে ফেসে যায় স্ট্যানলি। তবে পরের দিনই জিরো আবার আরেক জোড়া জুতো চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়। এসব কথা শুনে স্ট্যানলি হাসে আর বলে যে এগুলো আসলে তাদের ভাগ্যে ছিল, তাই পুরনো কোনো কথা চিন্তা করে লাভ নেই। অন্যদিকে সেদিন স্ট্যানলির লয়ার এখানকার জেলখানায় আসে, কারণ পুলিশ অলরেডি প্রমাণ পেয়ে গিয়েছিল যে স্ট্যানলি আসলে নির্দোষ। কিন্তু ওয়ার্ডেন এখানে বিভিন্ন বাহানায় তাকে চলে যেতে বলে। তবে লয়ার তাকে পরিষ্কারভাবে বলে যায় যে এর পরের বার সে তার সঙ্গে হাইকোর্টের অফিসারদেরকে নিয়ে আসবে। অন্যদিকে স্ট্যানলি এবং জিরো একটু বিশ্রাম নেওয়ার পর তারা দৌড়তে দৌড়তে সেই জায়গাতে চলে আসে যেখানে স্ট্যানলি কিসিং কেটের লিপস্টিকের একটি কভার পেয়েছিল, কারণ সেখানেই হয়তো কিসিং কেটের কোনো গুপ্তধন থাকতে পারে। তারা দুজন মিলে তখন সেদিন সারা রাত ধরে সেই গর্ত খনন করতে থাকে। আর এক পর্যায়ে তারা মাটির অনেক গভীরে একটি সিন্দুক পেয়ে যায় যেখানে কিসিং কেটের সমস্ত গুপ্তধনগুলো লুকোনো ছিল। তবে ঠিক কেমন সময় সেখানে আওয়াজ পেয়ে ওয়ার্ডেন এবং মিস্টার সান চলে আসে, কিন্তু তাদের এখানে কোনো কিছু করার আগেই অনেকগুলো বিষাক্ত পোকামাকড় এবং টিকটিকি স্ট্যানলি এবং জিরোকে ঘিরে ধরে। এমনকি সিন্দুকটিকেও তারা ঘিরে ফেলেছিল। দেখে এমন মনে হচ্ছিল যেন তারা তাদেরকে প্রোটেক্ট করছে। এটা দেখে ওয়ার্ডেন অপেক্ষা করছিল যে খুব শীঘ্রই এই পোকামাকড়গুলো তাদের দুজনকে মেরে ফেলবে এবং এই সমস্ত গুপ্তধন তার হয়ে যাবে। এরপর এখানে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে ওয়ার্ডেনের দাদা যখন এই গুপ্তধনের সন্ধানে ছিল তখন সে গুপ্তধন খোঁজার জন্য ছুটির দিনে ওয়ার্ডেনকে দিয়ে গর্ত খোঁড়াত। অন্যদিকে সকাল হয়ে গেলেও দেখা যায় যে সেই পোকামাকড়গুলো তাদের দুজনের কোনো ক্ষতিই করেনি। আর ঠিক এমন সময় সেখানে স্ট্যানলির লয়ার অনেকগুলো অফিসারকে নিয়ে চলে আসে। ওয়ার্ডেন তখন জিরো এবং স্ট্যানলির নামে মিথ্যে কাহিনী বানাতে শুরু করে। সে বলে যে তারা দুজন নাকি তার অফিস থেকে এই সিন্দুকটি চুরি করে এনেছিল আর এই সিন্দুকটি তার। কিন্তু জিরো তখন সবাইকে সেই সিন্দুকের উপরে থাকা স্ট্যানলির নাম দেখায়, কারণ এই সিন্দুকটির গুপ্তধনের আসল মালিক ছিল স্ট্যানলির বংশধর। তার কাছ থেকেই কেটেগুলো লুট করেছিল। এতে তারা দুজন এখানে নির্দোষ প্রমাণিত হয়ে যায়। এরপর লয়েড তখন সেই সিন্দুকটিকে তার গাড়িতে রাখে, আর সে স্ট্যানলিকে নিয়ে যখনই ফিরতেই যাবে তখন স্ট্যানলি বলে যে সে জিরোকে রেখে কোথাও যাবে না। তাই সেখানকার অফিসাররা জিরোর ফাইলটি দেখতে চায় যে আর কতদিন জিরোর সাজা আছে, কিন্তু তারা তো অলরেডি জিরোর সমস্ত ফাইল নষ্ট করে ফেলেছিল। অফিসার তখন বাকি পুলিশদেরকে এখানকার ইনভেস্টিগেশন করতে বলে।
ইনভেস্টিগেশনের কয়েক ঘন্টা পরেই জানা যায় যে মিস্টার সান আসলে একজন পলাতক আসামি, আর ডক্টর পেনও আসলে কোনো ডক্টরই নয়, বরং তারা দুজন তাদের পরিচয় লুকিয়ে এতদিন এখানে কাজ করছিল। আর এই জেলখানায় এত বড় জালিয়াতির কারণে ওয়ার্ডেনও এখানে দোষী সাব্যস্ত হয়ে যায়। ফলে তারা তিনজনই অ্যারেস্ট হয়ে যায়। এরপর স্ট্যানলি তখন জিরোকে নিয়ে তাদের বাড়িতে ফিরে আসে, আর গভর্নমেন্ট স্ট্যানলির বংশের সম্পত্তি তাদেরকেই দিয়ে দেয়। স্ট্যানলির পরিবার যখন তাদের এই গুপ্তধনগুলো পেয়ে যায় তখন তারা সবাই অনেক খুশি হয়। সেখানে তাদের আরও অনেক সম্পত্তির দলিল ছিল। স্ট্যানলি তখন সেখান থেকে জিরোকেও কিছু সম্পত্তির ভাগ দিতে চায়। তার পরিবারও তখন জিরোকে কিছু সম্পত্তির ভাগ দিয়ে দিলে জিরো সেখান থেকে কিছু অর্থ খরচ করে কিছু ডিটেকটিভকে হায়ার করে এবং কয়েকদিনের মধ্যেই তার মাকে খুঁজে বের করে ফেলে, যাকে সে অনেকদিন আগে হারিয়ে ফেলেছিল। তারা মা ছেলে দুজনকে ফিরে পেয়ে অনেক খুশি হয়ে যায়। এরপর স্ট্যানলি এবং জিরোর পরিবার মিলে একই এলাকায় প্রতিবেশীর মতো সুখে শান্তিতে থাকতে থাকে। অন্যদিকে সেই ভয়ানক জেলটিকেও বন্ধ করে দেয়া হয়, আর সমস্ত কয়েদিদেরকে কাউন্সিলে পাঠিয়ে তাদেরকে মুক্ত করে দেয়া হয়। তারাও আবার মাঝে মাঝে জিরো এবং স্ট্যানলির সঙ্গে দেখা করতে আসে। আর অন্যদিকে স্ট্যানলির বাবার সেই রিসার্চ এতটাই সাকসেসফুল হয়ে যায় যে এখন তার বাবার সেই প্রোডাক্টের অ্যাড পরিচালনা করে সেই প্লেয়ার, যার জুতো চুরির অভিযোগে স্ট্যানলি এতদিন জেলে ছিল। তবে এখন স্ট্যানলি এবং তার পরিবারের সবকিছু একদম ঠিক হয়ে যায়। তারা সবাই মিলে একসঙ্গে সুখে শান্তিতে থাকতে শুরু করে। আর এমনই একটি সুন্দর এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।